ভুয়া জনসমুদ্রের রূপ নিচ্ছে রামপুরা ব্রিজ হইতে একদম নতুন বাজার পর্যন্ত বাংলাদেশ থেকে কি খবর আসছে আমাদের নিউজ রুমে, আমাদের ডেস্কে কি কি খবর আমরা পাচ্ছি? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অয়ন রয়েছেন। অয়ন, আমরা আর কি কি খবর পাচ্ছি? বাংলাদেশের কি অবস্থা এখন? অতনু, তুমি সংসদ ভবনের গণভবনের কথা বলছিলে। সংসদ ভবনে, জাতীয় সংসদ ভবনেও হাজারো মানুষ ঢুকে পড়েছেন এবং গণ অভ্যুত্থানের মতো তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন, স্থানীয় টেলিভিশন বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে যে জাতীয় সংসদ ভবনও দখল করে ফেলেছেন মানুষ। একদিকে গণভবন মানে প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেই প্রধানমন্ত্রীর বাসভবন, আর অন্যদিকে সংসদ ভবন, জাতীয় সংসদ ভবনেও হাজারো মানুষ ঢুকে পড়েছেন। তুমি যে ছবি দেখাচ্ছিলে, এবং পদত্যাগ করেই দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী পদে, পদত্যাগ করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এখনো পর্যন্ত ওখানকার টেলিভিশন সূত্রে মানে স্থানীয় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন সূত্রে জানা যাচ্ছে যে পদত্যাগ করেই, ইস্তফা দিয়েই তিনি দেশ ছেড়েছেন। এবার কোথায় যাচ্ছেন সেটা এখনো বলা সম্ভব নয়। বিভিন্ন জায়গার নাম বলা হচ্ছে। আর এদিকে বাংলাদেশের সেনাপ্রধান তিনি বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছেন। অধ্যাপক থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান। কিন্তু অতনু, এখানেই প্রশ্ন, বাংলাদেশ বা পাকিস্তানের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের সেনা কি সরিয়ে দিল, মানে নিরাপত্তার কারণে সরিয়ে দিল শেখ হাসিনাকে, নাকি সেনাই খেলাটা খেললো, বাংলাদেশের সেনাই খেলা খেললো? এই রকম বিভিন্ন প্রশ্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ তুলছেন। অতনু, আরো একটা বিষয় রয়েছে। একটু আগে যখন আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, বা অনিক বাবুর সঙ্গে যখন কথা বলছিলাম, একটু আগে আবির বাবুর সঙ্গে কথা বলছিলাম, কয়েকটা সম্ভাবনার জায়গায় উঠে আসছে, যে জায়গাগুলো নিউজ রুম থেকে তুমিও শুনছিলে তখন, এবং তোমার কাছেও বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো তুমি যদি আমাদের সঙ্গে শেয়ার করো। তিনটে সম্ভাবনার জায়গা উঠে আসছে। প্রথমত, সেনা বাংলাদেশের দখল নেবে। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকার হবে। তৃতীয়ত, বিরোধীদের পালে হাওয়া লাগবে এবং কদিনের মধ্যেই বিরোধীরা হয়তো সরকার গঠনের একটা জায়গায় চলে যাবে। কি মনে হয়? একেবারেই তাই। যে রাজগোপাল চক্রবর্তী বলছিলেন সংবিধানে এগুলো নেই, কিন্তু আমরা পাকিস্তান বা বাংলাদেশে যে সময় দেখেছি যে গণতন্ত্র বাংলাদেশে অনেকদিন ধরে টিকেছিল, কিন্তু সংবিধান মানার প্রশ্নে কি সেনাবাহিনী সেই পদক্ষেপ করে? এখানেই প্রশ্ন যে আজকে যে সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সংরক্ষণ নিয়ে, কোটা নিয়ে, তারপরেও কেন এই রকম অবস্থা হলো? কেন প্রায় ৩০০রও বেশি মানুষ সব মিলিয়ে মৃত্যু হলো? এবং হাসিনার বিরুদ্ধে এত চড়া সুর কেন দেশের, বাংলাদেশের মানুষের মধ্যে? এইখানেই প্রশ্ন যে এখানে সেনা অভ্যুত্থান হবে নাকি আবার একটা যে সাময়িক যে সরকার, সেই সাময়িক সরকার গঠন হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। কারণ ইতিহাস বলে যে গণতন্ত্র যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসে, ওই বাংলাদেশ বা পাকিস্তানে যখন বিপদে পড়ে, তখন সেনাবাহিনী পাল্টা শক্তি তারা দেখানোর চেষ্টা করে। এখন কি হবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন, রাজনীতি সচেতন। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের কোনো অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষের কোনো পরামর্শ, সেইগুলো নেওয়া হবে কিনা সেটা সেনাপ্রধান যে বৈঠক করছেন তাতে অবশ্য একটা জিনিস স্পষ্ট হচ্ছে, কিছুটা হলেও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তিনি বৈঠক করছেন এই আপৎকালীন পরিস্থিতি। কিন্তু শ্রীলঙ্কার মতো এরকম পরিস্থিতি হলো কেন যে গণভবনে ঢুকে সব কিছু লুটপাট করা, জাতীয় সংসদ ভবনে ঢুকে যাওয়া? এইখানে একটা বড় প্রশ্ন। অতনু, যদি তোমার কথা সূত্র ধরেই বলতে হয় যে যদি সেনা কিছুটা হলেও অ্যালাউ করে থাকে, সেনা যদি নিজেদের জন্যই কিছুটা জায়গা বা রাস্তা তৈরি করে থাকে, তাহলে ধরে নিতে হবে যে গণভবনে ঢোকার রাস্তাটাও সুগম করে দিয়েছে সেনাই আটকায়নি। কিন্তু তারও পাশাপাশি আরো একটা দিক রয়ে যাচ্ছে, তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি না করে সেনা নিজেদের দখলে নেয় দেশ, তাহলে সমস্যাটা আরো গভীরে চলে যাবে। কারণ আন্দোলনকারীরা প্রথমে কোটার জন্য আন্দোলন করছিলেন, সংরক্ষণের জন্য। সংরক্ষণে সুপ্রিম কোর্টের রায় কিন্তু তাদের পক্ষেই গিয়েছে। তারপরে তারা আন্দোলন করলেন কেন? না, তারা আন্দোলন করলেন যে তাদের যে ছাত্রদের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর তদন্ত করতে হবে, এবং সেই তদন্ত কারা করবে? হাসিনা সরকার নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। আরো 7 দফা দাবি, সেই দাবি কারা মেটাবে? অন্তর্বর্তীকালীন সরকার মেটাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি তৈরি না
করা হয়, বা ধরেই নিলাম এর পিছনে বিরোধী রাজনৈতিক দলের মদত রয়েছে, তাদের যদি কোনো রকম সুযোগ সুবিধা না দেওয়া হয়, সেনা অভ্যুত্থান কি মানবে এই ছাত্ররা? একেবারেই, কারণ এখানে বিষয়টা হচ্ছে এখানে ছাত্ররা আছে কিনা সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে। যে সংরক্ষণের বিষয়ে, কোটার বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল, ছাত্রদের একেবারে ফরে গেল বিষয়টা, বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশ, সেখানে তারপরে আবার আন্দোলন, এবং কোন দাবিতে আন্দোলন? যে শেখ হাসিনা আর থাকবেন না, শেখ হাসিনাকে সরাতে হবে, শেখ হাসিনা সরকারের পতন করতে হবে। সেই শেখ হাসিনা সরকারের পতনের একটাই এজেন্ডা নিয়ে আবার নামা হলো আন্দোলনে, এবং ভয়ঙ্করভাবে আগুন জ্বলল গোটা বাংলাদেশ জুড়ে। তাহলে এখানে কি ছাত্রদের ভূমিকা আছে বেশি করে? এই প্রশ্ন কিন্তু উঠবেই, কারণ যা নিয়ে আন্দোলন ছিল সেই আন্দোলন তো মিটে গেছিল, সেই বিষয়টা তো একদম সমাধানের পথে চলে এসেছিল। তাহলে সেই শেখ হাসিনা সরকার যে বিরাট ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিকভাবে ভোটে, মানুষের ভোটে জিতে এসেছিলেন, সেই আন্দোলন যখন শেষ হয়ে গেল, আন্দোলনের বিষয়ে যখন সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট মেনে নির্দেশ দিয়ে দিল, পরিষ্কার করে দিল, তারপরেও এই রকম আগুন জ্বলল কেন? কারা আছে এর পেছনে? অনেকে বলছেন জামাত এর পেছনে আছে। সেই বিষয়টি যদি হয়, তাহলে সেনাবাহিনী